আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি গণিত নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 অর্থাৎ অক্টোবর 2021-এর যে গণিতে তোমাদের প্রশ্নগুলো দিয়েছে তার প্রত্যেকটি উত্তর আমি তোমাদের বুঝিয়ে দেবো এবং সলভ করে দেবো। কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটিকে স্কিপ করবে না, ভালো করে প্রত্যেকটি অঙ্ক তোমরা বুঝে নিতে পারবে আশা করা যায়। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করে দেব। তো চলো আমরা ভিডিওটিকে শুরু করি। তো 1 নম্বরের অঙ্ক দেখো, একের দাগে দেখো 4টি অঙ্ক এখানে দিয়ে 4টি অঙ্ক আমাদের এমসিকিউ। তো এমসিকিউগুলো উত্তরগুলো তোমরা যদি দাগ মারো তাও হয়, কিন্তু যদি তোমরা ব্যাখ্যাটা তুলে ধরো, যেহেতু এবারে তোমাদের নাম্বার দেওয়া হচ্ছে এখান থেকে, তাই আমার মনে হয় খুব ভালো হবে। তাই প্রত্যেকটা অঙ্কের ব্যাখ্যা তোমরা বুঝে নাও। তো একের দাগের যে অঙ্কটি এখানে দিয়েছে কি বলেছে দেখো, বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 100:101 হলে শতকরা লাভ কত। তো চলো অঙ্কটা আমরা করি। দেখো অঙ্কটিকে আমরা কিভাবে করছি, আমরা লিখবো যে ধরি ক্রয় মূল্য, হচ্ছে আমাদের 100x টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 101x টাকা। ওকে, আশা করি তোমরা এইটুকুই বুঝতে পেরেছ। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয়, তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বিয়োগ দিই তাহলে আমরা কি পাবো, সুতরাং লাভ। তাহলে বিক্রয় মূল্য আমাদের কত, বিক্রয় মূল্য হচ্ছে দেখো আমাদের 101x টাকা আর বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100x। তাহলে এখানে বিয়োগ করলে কত পেলাম আমরা, 1x টাকা। ক্লিয়ার হলো? তো এখানে শতকরা লাভ বার করতে বলেছে, তো সুতরাং দেখো শতকরা লাভ, তো এই শতকরা লাভের যে সূত্রটি রয়েছে সেটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। দেখো লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। ওকে, তাহলে লাভ কত হয়েছে, লাভ আমাদের 1x বা আমরা x লিখতে পারি। আর ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য দেখো 100x, তাহলে আমরা লিখে দিলাম দেখো 100x ইন্টু 100। তাহলে ভালো করে দেখো 100 কাটলাম, x কাটলাম, তাহলে কি পড়ে থাকে, তাহলে কিছু না থাকলে 1 পড়ে থাকে, তাহলে 1 হলো আমাদের অ্যান্সার। যদি তোমরা অপশান দেখো, অপশান সি হলো আমাদের এই অঙ্কটির উত্তর। তো আশা করি তোমাদের অঙ্কটি বোঝাতে পেরেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো কিনা এবং তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। অর্থাৎ এইটুকুই কাজ তোমরা অবশ্যই করতে পারো। তো চলো 2 নম্বর অঙ্কটি আমরা শুরু করি। তাহলে আমাদের 1 নম্বরের অঙ্কের অ্যান্সারটা সি হলো। এবার চলে আসো 2 নম্বর অঙ্কটি। তো 2 নম্বর অঙ্কটি কিন্তু ভালো করে বুঝতে হবে, খুব ভালো অঙ্ক। বলা হয়েছে দেখো বিসিডি ত্রিভুজে কোন বিসিডির মান 90 ডিগ্রি আর বিডির দৈর্ঘ্য এখানে বলছে 20 সেন্টিমিটার হলে বিডি বাহুর মধ্যবিন্দু পি হলে সিপি এর দৈর্ঘ্যটা বার করতে হবে। তো চলো অঙ্কটি আমরা শুরু করি। তো দেখো এখানে অঙ্কটা কিন্তু বলছে বিসিডি একটি ত্রিভুজ এবং বিসিডির মান অর্থাৎ কোন সি এর মান 90 ডিগ্রি যেহেতু এখানে বলেছে। তো দেখো আমি এটা ত্রিভুজ আঁকলাম, দেখো দেখো ত্রিভুজটা কিন্তু এইভাবে এঁকে নিতে হবে। যেহেতু এখানে সি কোণটার মান 90 ডিগ্রি বলেছে বলে আমি কিন্তু এই ত্রিভুজটা আঁকলাম। তাহলে এটার নাম দিলাম আমি বি, এটা সি, এটা ডি। তাহলে বিসিডি ত্রিভুজের বিসিডি অর্থাৎ এই যে কোণটি আছে এই কোণটির মান কিন্তু আমাদের 90 ডিগ্রি কিন্তু বলে দিয়েছে। ওকে, এবং বলেছে বিডির দৈর্ঘ্য, অর্থাৎ দেখো এই যে বিডির মানটা আছে এই বিডির মান হচ্ছে কিন্তু আমাদের 20 সেন্টিমিটার। ওকে, এই বিডির মানটা হচ্ছে কিন্তু আমাদের 20 সেন্টিমিটার এবং বলেছে দেখো বিডি বাহুর মধ্যবিন্দু পি, ধরো এখানে এটা হচ্ছে মধ্যবিন্দু, এটার নাম কিন্তু আমাদের ধরলাম পি দিলাম, হয়েছে। এবারে বলেছে সিপির দৈর্ঘ্য,
তাহলে এইখানে সি আর এখানে পি দুটোকে আমরা যুক্ত করে দিলাম, সিপি দৈর্ঘ্যটা আমাদের কিন্তু বার করতে হবে। ক্লিয়ার হয়েছে? এবারে ভালো করে বোঝো, দেখো সিপি এর মানে হচ্ছে দেখো হাফ বিডি। ওকে, তাহলে সিপি মানে 1/2 লিখলাম, আর বিডি মানে তো 20 আমাদের বলে দিয়েছে, তাহলে ইন্টু 20 দিয়ে দিলাম, তাহলে 10 দুগুণে 20, তাহলে সিপি এর দৈর্ঘ্য হলো আমাদের 10 সেমি। তো আশা করি একদম সহজেই তোমরা অঙ্কটি কিন্তু বুঝতে পেরেছো। তো দেখো অপশান বি হলো আমাদের এই অঙ্কটির অ্যান্সার। ঠিক আছে, এবারে চলো আমরা 3 নম্বরের অঙ্কটা শুরু করি। তো দেখো 3 নম্বরের অঙ্কটা একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা হয়তো ভাবছো যে এত করে কি লাভ, শুধু টিক মারলেই হয়ে যাবে, কিন্তু আমি তোমাদের বলি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করলে তোমাদের একটু সুবিধা হবে এবং অঙ্কগুলো বুঝতেও পারবে, শুধু উত্তরে দাগ মারলে কিন্তু হবে না। তো 3 নম্বর অঙ্ক বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার গতিবেগের অনুপাত আমাদেরকে বার করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে মিনিটের কাঁটার গতিবেগ জানতে হবে এবং ঘন্টার কাঁটার গতিবেগ জানতে পারলেই অঙ্কটা কিন্তু হয়ে যাবে। চলো অঙ্কটা আমরা বুঝে নিই। দেখো এই অঙ্কটি করার জন্য আমি একটি ঘড়ি এখানে অঙ্কন করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ঘড়ির মিনিটের কাঁটা, এটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা, এবং তোমাদের মাথায় রাখতে হবে এই বৃত্তাকার ঘড়ির যে ব্যাসার্ধ এটাকে আমরা আর ধরতে পারি। ক্লিয়ার হচ্ছে? এবারে অঙ্কটি ভালো করে বোঝো। দেখো মিনিটের কাঁটা, এই যে মিনিটের কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে কতটা? 1 ঘন্টায় অতিক্রম করে কিন্তু 2πr একক। তাহলে তোমরা এখানে লিখবে এইভাবে যে মিনিটের কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে। এক ঘন্টায় অতিক্রম করে 2πr একক। হয়েছে? তাহলে মিনিটের কাঁটার গতিবেগ আমরা কিন্তু পেয়ে গেলাম। তা তোমরা এখানে লিখে দেবে যে মিনিটের কাঁটার গতিবেগ, মিনিটের কাঁটার গতিবেগ হচ্ছে আমাদের 2πr একক পার ঘন্টা লিখে দিলাম। ওকে, এবারে ভালো করে বোঝো, মিনিটের কাঁটার লাগছে 2πr একক, তাহলে ঘন্টার কাঁটার সময় লাগে কত? 12 ঘন্টা। তাহলে ঘন্টার কাঁটা তোমরা লিখবে এখানে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় অতিক্রম করে 2πr একক। তাহলে 1 ঘন্টায় অতিক্রম করে 2πr/12 একক পার ঘন্টা। ক্লিয়ার হলো? তাহলে আমাদের এখানে বলেছিল যে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার অনুপাত। তাহলে তোমরা লিখবে যে দেখো মিনিটের কাঁটা ইস টু ঘন্টার কাঁটা। তো মিনিটের কাঁটা হচ্ছে আমাদের 2πr, আর ঘন্টার কাঁটা দেখো 2πr/12। তাহলে ভালো করে বোঝো, এদিকে 2πr এদিকে 2πr যদি কেটে দাও 1:1/12, কোনাকুনি গুণ করলে আমাদের হচ্ছে 12:1। তাহলে 12:1 কোথায় আছে? দেখো অপশান ডিটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো চলো 4 নম্বর অঙ্কটি আমরা শুরু করি।
তো দেখো 4 নম্বরের অঙ্কটি কি বলা হয়েছে, বলছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 77 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10, শ্রেণীটির নিম্ন সীমা বার করতে হবে। তো নিম্ন সীমার কিন্তু একটি সূত্র রয়েছে। কি সূত্র? দেখো অঙ্কটি। তো দেখো শ্রেণীর নিম্নসীমা বার করার এই সূত্রটি কিন্তু তোমাদের মুখস্থ করে রাখতে হবে। তো দেখো আমাদের অঙ্কতে কিন্তু শ্রেণীর মধ্যবিন্দু আমাদের কিন্তু এখানে বলেই দিয়েছে, দেখো 77, আর শ্রেণী দৈর্ঘ্যও কিন্তু আমাদের বলেছে 10 আর বাই 2 আমরা লিখে দিলাম। তাহলে 77 বিয়োগ 10 থেকে 2 ভাগ করলে কত হয়? 5 হবে। আর 77 থেকে 5 বিয়োগ করলে আমাদের হচ্ছে 72। তাহলে অপশান সি হচ্ছে আমাদের অঙ্কটির অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা এবারে 2-এর দাগের সত্য বা মিথ্যাগুলো করে নিই। তো দেখো 2-এর দাগের 1-এর অঙ্কটি ভালো করে বুঝতে হবে, খুব ভালো অঙ্ক। বলেছে যে একটি বৃত্তের পরিধি এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। দেখো ভালো করে বোঝো, বৃত্তের পরিধি আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত হবে π/2। তো চলো অঙ্কটা আমরা করলেই বুঝতে পারবো যে উত্তরটি π/2 হবে না অন্য কিছু হবে। তাহলে আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ আর হলে তাহলে পরিধি হচ্ছে আমাদের তাহলে 2πr। এটা আমরা প্রত্যেকেই জানি, বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের পরিধি 2π হবে। এটা বৃত্ত হলে। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো, বর্গক্ষেত্রের বাহু এ হলে পরিসীমা কি হবে? 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য বা 4a একক। তো সবগুলি তোমরা একক করে দেবে, হয়েছে। এবারে আমাদের কিন্তু এখানে প্রশ্নে বলেছিল যে পরিধি এবং পরিসীমা পরপর সমান, বৃত্তের পরিধি এবং বর্গক্ষেত্রের পরিসীমা এরা পরপর সমান। তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে দেখো যেহেতু সমান বলেছে, তাহলে আমরা বৃত্তের পরিধি 2πr, তাহলে লিখলাম দেখো 2πr, আর এখানে হচ্ছে 4a সমান সমান তো বলেই দিয়েছে। তাহলে ভালো করে বোঝো, আমরা এখানে কাটাকুটি করতে পারি, 2 দুগুণে 4, তাহলে এখানে দাঁড়ালো πr আর হচ্ছে 2a। ওকে, তাহলে আমরা এইভাবে এটাকে লিখতে পারি। দেখো আর এটাকে আমি এখানে নিয়ে গেলাম r/a আর 2/π। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, r/a সমান সমান 2/π। কিন্তু আমাদের অঙ্কের উত্তরে দেখো বলেছে π/2। তাহলে বুঝতেই পারছো অঙ্কটি একদম ভুল উত্তর দেওয়া হয়েছে। তাহলে এটা হলো আমাদের ফলস। তো তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আমরা 2 নম্বর অঙ্কটি দেখে নিই। দেখো 2 নম্বরের অঙ্কটি এবারে ভালো করে বোঝো। বলা হচ্ছে দেখো 10% ছাড় দিয়ে বিক্রি করায় একটি বইয়ের বিক্রয় মূল্য হয় 900 টাকা। বইটির ধার্য মূল্য হয় কত? তো এখানে দেখো 10% ছাড় দেয়, অর্থাৎ ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 90 টাকা। ভালো করে বোঝো কিন্তু 10% ছাড় দেওয়ার কথার অর্থ হলো যে ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। ক্লিয়ার হয়েছে? তো চলো অঙ্কটা আমরা করে ফেলি। তাহলে আমাদের 2 নম্বর অঙ্ক, 10% ছাড় এর অর্থাৎ হচ্ছে, ভালো করে দেখো, ধার্য মূল্য ধার্য মূল্য 100 টাকা হলে
বিক্রয় মূল্য হবে 90 টাকা। হয়েছে? তো সুতরাং ধার্য মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 90/100 টাকা। তো আমাদের কি করতে হবে, যে ধার্য মূল্য যদি বইতে প্রশ্ন দিয়েছে 1000 টাকা, 1000 টাকা হলে বিক্রয় মূল্য হবে, দেখো 90 ইন্টু 1000 আর বাই হচ্ছে আমাদের 100, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, 90কে যদি 10 দিয়ে আমরা গুণ করি উত্তর হচ্ছে আমাদের 900 টাকা। তো অঙ্কতে আমাদের কিন্তু 900 টাকায় কিন্তু উত্তর দিয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে 2 নম্বর অঙ্কটা আমাদের হচ্ছে ট্রু অর্থাৎ সত্য। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে 3 নম্বর অঙ্কটি দেখো। তো এবারে তোমরা 3 নম্বরের অঙ্কটিকে লক্ষ্য করো। এখানে কি বলা হচ্ছে, বলছে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের তির্যক বাহু দুটির মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখাংশ সমান্তরাল, বাহু দুটির সমান্তরাল। তো দেখা যাক অঙ্কটি তোমরা দেখতে থাকো। তো তোমরা লক্ষ্যই করছো আমি একটি ট্রাপিজিয়াম কিন্তু এখানে অঙ্কন করে নিয়েছি। এখানে বলা হচ্ছে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রে তির্যক বাহু দুটির। তো দেখো এখানে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, এর যে তির্যক বাহু দুটির মধ্যবিন্দুর, এই যে মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখাংশ সমান্তরাল, বাহু দুটির সমান্তরাল। এই যে ই আর এফ এটাকে লিখেছি। তাহলে তোমরা ভালো করে দেখো এখানে আমাদের এডি সমান্তরাল বিসি, অর্থাৎ এডি সমান্তরাল যদি বিসি হয় তাহলে আমরা এটাও বলতে পারি যে ই এফ সমান্তরাল এডি। হয়েছে? বা এবং ই এফ যদি এটার সাথে সমান্তরাল হতে পারে তাহলে ই এফটা অবশ্যই বিসি এর সাথেও সমান্তরাল হবে। তাহলে লিখতে পারি যে ই এফ সমান্তরাল বিসি। তাহলে আমাদের অঙ্কতে কিন্তু এটাই বলা হয়েছিল যে সংযোগকারী সরলরেখাংশ সমান্তরাল, বাহু দুটির সমান্তরাল। তাহলে বোঝা গেল এটিও কিন্তু আমাদের ট্রু হলো, অর্থাৎ সত্য হলো। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো 4 নম্বর অঙ্কটা আমরা করে ফেলি। এবারে তোমরা 4 নম্বরের অঙ্কটিতে দেখো কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে কোনো শ্রেণী বিন্যাসিত রাশিতত্ত্বের কোনো শ্রেণীর পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীটির পরিসংখ্যার ঘনত্ব বলা হয়। তো দেখো এটা আমি বলবো একদম ভুল অ্যান্সার। যদি বলো কেন, তো দেখো এর উত্তরটি কি হয়। দেখো এইটাই হচ্ছে মেন অ্যান্সার, অর্থাৎ পরিসংখ্যার ঘনত্ব সমান সমান শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, কিন্তু ওখানে সে কথাটা কিন্তু বলা হয়নি। তাই 4 নম্বরের কন্ডিশনটা কিন্তু অঙ্কটা কিন্তু পুরোপুরি ভুল, তাই এটা আমাদের ফলস করা হলো। এবার চলো আমরা 3 থেকে অঙ্কগুলোকে দেখে নিই। এবার তোমরা 3-এর 1-এর অঙ্কটা ভালো করে বোঝো, এটা প্রয়োগের অঙ্ক দিয়েছে। তো অঙ্কটি তোমাদের ভালো করে বুঝতে হবে। তো কি বোঝো দেখো, বলছে একটি সমবাহু ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কিন্তু বলেছে 8 সেমি, আর এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ, আর পিকিউ এর দৈর্ঘ্যটা বার করতে এবং কোন এ পি কিউ এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো খুব ভালো অঙ্ক, তোমাদের অঙ্কটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তো চলো অঙ্কটা আমরা শুরু করি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি একটি কিন্তু ত্রিভুজ অঙ্কন করেছি। তাহলে দেখো একটি সমবাহু ত্রিভুজ, দেখো ভালো করে বলছো এটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার হয়েছে? এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, অর্থাৎ এটার এবিও 8 সেমি, এসিও 8 সেমি এবং বিসি এটাও কিন্তু 8 সেমি। আর একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম, তাই প্রত্যেকটা কোণ, এই যে প্রত্যেকটা কোণ কিন্তু 60 ডিগ্রি করেই কিন্তু হবে, যেহেতু প্রত্যেকটা বাহু সমান। ঠিক আছে? আর বলেছে এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। তো এর একটা মধ্যবিন্দু হচ্ছে আমাদের পি, আর এটার মধ্যবিন্দু হচ্ছে আমাদের কিউ। এই দুটোকে আমরা কিন্তু যুক্ত করে দিলাম, তাই এটা পি আর এটা কিউ হলো। ক্লিয়ার হয়েছে? তারপর হচ্ছে পি কিউ এর দৈর্ঘ্যটা
এই পি কিউ এর দৈর্ঘ্যটা আমাদের প্রথমে বার করতে হবে অঙ্কে। আরেকটা বলছে এ পি কিউ, এ পি মানে এই কোণটার দৈর্ঘ্য আমাদেরকে বার করতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে ভালো করে তোমরা বোঝো, আমরা এইভাবে লিখতে পারি যে এবি বাহু সমান সমান এসি বাহু সমান সমান বিসি বাহু সমান সমান কি লিখব? 8 সেমি। আশা করি এইটুকুনি বুঝতে পেরেছো। এবার তোমার লক্ষ্য করে দেখো, এই যে পি কিউটা অবশ্যই এই যে বিসি, এই বিসির অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি এখানটা যে পি কিউ সমান সমান হাফ বিসি। তাহলে 1/2 ইন্টু বিসির মান হচ্ছে আমাদের 8 সেমি। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে আমাদের? 4 দুগুণে 8, তাহলে 4 সেমি। আমাদের অঙ্কের যে দুটো অ্যান্সার বার করতে বলেছিল তার মধ্যে একটি বলেছিল পি কিউ এর দৈর্ঘ্য। তাহলে আমরা পি কিউ এর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 4 সেমি। এবারে আমাদের বার করতে হবে কোণ এ পি কিউ এর মান কত। দেখো তোমরা ভালো করে বোঝো, যেহেতু এটি একটি সমবাহু ত্রিভুজ, তাই এর প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি আমি আগে থেকে বলে রেখেছিলাম। তাহলে আমরা এইটা পেলাম যে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান সমান আমরা 60 ডিগ্রি লিখতে পারি, তাই তো? এবারে তোমাদের দেখো, যেহেতু আমরা এটার মান 4 সেমি পেয়ে গেলাম, তাহলে ভালো করে দেখো এখানে যে পি কিউ আর এখানে বিসি কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে এটা লিখতে পারি যে পি কিউ সমান্তরাল বিসি, এবং এইখানে এবি এটা হচ্ছে আমাদের ছেদক, এবি হচ্ছে আমাদের ছেদক। তাহলে দেখো এ পি কিউব অর্থাৎ এই কোণটা সমান সমান পি বিসি, পি বিসি এরা কিন্তু আমাদের অনুরূপ কোণ। ওকে, তাহলে যদি আমাদের এ পি কিউব সমান সমান পি বিসি, পি হলো, বি হলো, সি হলো সমান সমান কোণ এবিসি সমান সমান 60 ডিগ্রি। কারণ এটা যদি অনুরূপ কোণ হয়, যদি এটার মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটার মানও 60 ডিগ্রি হবে। তাই এটা অনুরূপ কোণ হলো 60 ডিগ্রি। আমাদের উত্তর তাহলে বার করতে হবে যে এ পি কিউ সমান সমান 60 ডিগ্রি। তো আশা করি তোমরা অঙ্কের দুটো অ্যান্সার পেলে, একটা পি কিউ এর মান 4 সেমি, একটা এ পি কিউ এই কোণটার মান হলো 60 ডিগ্রি। তো চলো আমরা 3-এর দাগে 2 নম্বর অঙ্কটি বুঝে নিই। এবারে তোমরা 2 নম্বর অঙ্কটি দেখো, অঙ্কটি কিন্তু খুব বড় হবে এবং ভালো করে তোমাদের বুঝতে হবে। এখানে বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো চলো অঙ্কটি আমরা শুরু করি। তাহলে 2 নম্বর অঙ্কটা কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তো দেখো, আমরা একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তা আমরা লিখবই হবে, ধরি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ একক হয়েছে। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি লিখব? √3/4 এ স্কয়ার বর্গ একক। কিন্তু এখানে বলেছে যে তোমার 4 গুণ করতে বলেছে, কিন্তু অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 4 গুণ। তাহলে
যদি যদি বাহুর দৈর্ঘ্য 4 গুণ মানে 4 ইন্টু এ সমান সমান 4a একক করা হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে দেখো। তখন সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তখন হয়ে যাবে √3/4 ইন্টু 4a তার হোল স্কোয়ার বর্গ একক। ক্লিয়ার হয়েছে? তো এখানটা একটু আমরা ভেঙে নিই। √3/4 ইন্টু 4 4 16 এ স্কোয়ার বর্গ একক, আর 4 4 16, তাহলে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে দেখো 4√3 এ স্কোয়ার বর্গ একক। তাহলে এবার আমরা কি লিখব, যে সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পায়। আচ্ছা, এখানে আমরা লিখছি, তাহলে ক্ষেত্রফল আমাদের বৃদ্ধি পেয়েছে হচ্ছে 4 4 16 16 ইন্টু √3/4 এ স্কোয়ার মাইনাস √3/4 এ স্কোয়ার। এই দুটোর মধ্যে দেখো √3/4 এ স্কোয়ারটা যদি আমরা কমন নিয়ে নিই, পড়ে থাকে 16, এখানে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে 16 থেকে যদি 15 এক বিয়োগ যায় তাহলে থাকে 15, তাহলে 15 ইন্টু √3/4 এ স্কোয়ার বর্গ একক। ওকে, এবার আমরা লিখবো যে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, তাহলে সুতরাং দেখো ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে। কি পেয়েছে আমাদের? 15 ইন্টু √3/4 ইন্টু এ স্কোয়ার, আর বাই লিখব √3/4 ইন্টু এ স্কোয়ার ইন্টু 100। তাহলে ভালো করে দেখো, উপরে √3/4 আমরা কেটে দিলাম, এ স্কোয়ার কেটে দিলাম, কি পড়ে থাকে আমাদের? 15 ইন্টু 100। আচ্ছা, এটা শতকরা পার্সেন্টেজ জন্য দিয়ে দিলাম, তাহলে 15 ইন্টু 100% মানে হচ্ছে আমাদের 1500%। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কটা আমরা করে নিই। চলো আমরা পরের অঙ্ক দেখি। 4 নম্বর অঙ্কটি কি বলছে দেখো, বলা হচ্ছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো। এখানে দেখো শ্রেণী দিয়েছে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, আর 51 থেকে 60, আর পরিসংখ্যা দিয়ে দিয়েছে। চলো অঙ্কটা আগে আমরা করি, তারপরে তোমাদের ছক কাগজ আমি দেখাবো কি করে তোমরা আয়তলেখ অঙ্কন করবে। দেখো এই অঙ্কটিতে তোমাদের 3খানা ছক কাটতে হবে, একটা হচ্ছে শ্রেণী, একটা শ্রেণী সীমানা, একটা হচ্ছে পরিসংখ্যা। ক্লিয়ার? তো দেখো শ্রেণী আমাদের বইতে দিয়ে দিয়েছে, দেখো 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40,
41 থেকে 50 এবং 50 থেকে 60 আমাদের বইতে দিয়ে দেওয়া হয়েছে। শ্রেণীর সীমানা কীভাবে বার করে, দেখো এখানে ছিল 1, এখান থেকে 0.5 তোমরা কমিয়ে দাও, তাহলে 1-এর হাফ হচ্ছে আমাদের 0.5, তা 0.5 আর এটাকে 10টা বেড়ে যাবে 10.5, ঠিক 11 থেকে এখানে হবে 10.5, এটা হচ্ছে 20.5, ঠিক 21টা হচ্ছে 20.5, এটা হবে 30.5, 31 থেকে 40, 31টা হচ্ছে আমাদের 30.5, এখানে 40.5, 41টা হচ্ছে 40.5 আর 50টা হচ্ছে 50.5, 50টা হচ্ছে দেখো না 50.5, 60 হচ্ছে 60.5। ক্লিয়ার হলো? তো এখানে একটুকুই মিস্টেক হচ্ছে, এটা 51 হবে, তবে 50.5 হলো। আর পরিসংখ্যা তো আমাদের দিয়ে দিয়েছে, দেখে নাও 8, 3, 6, 12, 2 এবং 7। ক্লিয়ার হলো? এবারে এইটার পর তোমাদের এইটা লেখাটা লিখে নিতে হবে। কি লিখবে তোমরা দেখো, এক্স ও এক্স ডট এবং ওয়াই ও ওয়াই ডট অক্ষ দুটি পরস্পর লম্ব। এক্স অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে আয়তলেখ অঙ্কন করা হলো। এবারে তোমরা অঙ্কনটা ভালো করে বোঝো। দেখো তোমরা একটি গ্রাফ পেজ নিচ্ছ, গ্রাফ পেজে তোমরা কিন্তু দেখো এটা হচ্ছে আমাদের দেখো এক্স এক্স ডট, আর এটা একটু বড় করে কাটবে, এদিকে অ্যারো চিহ্ন দেবে, এদিকে অ্যারো চিহ্ন দেবে। ক্লিয়ার হলো? আর মিডিল দিয়ে এই ফার্স্ট থেকে আর একটা কাটছো, এটা ওয়াই ডট আর উপর হচ্ছে ওয়াই। দেখো ক্লিয়ার হচ্ছে? এটা আঁকা হলো। এইটা আঁকা হওয়ার পর তোমরা দেখো এই অংশটাকে আমরা বলবো শ্রেণী সীমানা। দেখো এদিকেও অ্যারো, এদিকে অ্যারো, আর এই অংশটিকে আমরা বলবো পরিসংখ্যা, আর মিডিলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের ও। ক্লিয়ার হয়েছে? এবারে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এক্স যে অক্ষ ছিল ওটাকে আমরা 2 একক ধরেছি, 2 একক ধরেছি, অর্থাৎ 2 একক মানে হচ্ছে 10 মানে হচ্ছে 5, এরকম ব্যাপার। তো দেখো ওখানে 0.5 ছিল, 0.5 থেকে এটা হচ্ছে আমাদের 10.5, এটা হচ্ছে 20.5, এটা 30.5, এটা 40.5, 50.5, 60.5, এটা 70.5, যদি এটা লাগছে না। এবারে দেখো আমাদের এই অঙ্কতে তোমরা দেখো পরিসংখ্যা প্রথমে কত দেখো 8 ছিল, তো পরিসংখ্যা প্রথমে ছিল আমাদের 8, তো আমরা কি করছি দেখো ওয়াইটাকে আমরা কিন্তু 1 একক ধরেছি, তাই 1 একক মানে এটা 5, এটা 10, এটা 15 আমরা লিখে দিলাম। তাহলে ওখানে কিন্তু প্রথমে পরিসংখ্যা বলেছে 8 একক। দেখো প্রথমটার পরিসংখ্যা 8 একক, তাহলে এই 0.5 থেকে তোমার 8 গুণ দেখো 5, 6, 7, 8, এই 8 একক হলো তোমার স্কেল দিয়ে দাগ কাটছো, এই অংশটুকু কাটছো, কেটে এটা কেটে দিচ্ছ। তারপর দেখো আমাদের ছিল পরিসংখ্যা ছিল তোমরা দেখো 3, দেখে না এখান থেকে কোনো 1, 2, 3, ঠিক আছে, এটা 3, তোমরা আগে পয়েন্ট এই নাম্বারগুলো কেটে 3 কাটলে। তারপরে দেখো ছিল 6, দেখো এখানে 5, দেখো 6 হলো। তারপরে দেখো 12 ছিল, এখান থেকে কোনো 12, দেখো 10, এখানে হচ্ছে 10 আর এই হচ্ছে 12। ওকে, তারপরে ছিল 2 দেখে নাও, এই দেখো 1 আর 2 কোথায় গেল, 1 এই 2। তারপরে ছিল আমাদের 7 গুণ দেখো 5, 6, 7। তারপরে তোমরা স্কেল দিয়ে এগুলোকে পরপর দাগ কেটে দেবে একদম, ঠিক আছে, সুন্দর করে দাগ কাটছো একদম স্কেল দিয়ে প্রত্যেকটা কাটবে, হাত দিয়ে কাটবে না। এবং বোঝার সুবিধার জন্য তোমরা এগুলোকে এরকম সুন্দর করে দিতে পারো ডিজাইন, কোনো সমস্যা হবে না। সব করাতে এইভাবে করে দিতে পারো বা আলাদা আলাদা দিতে পারো। তো এই হয়ে গেল তোমাদের আয়তলেখ অঙ্কন, ঠিক আছে। ওকে, আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার 5-এর দাগের অঙ্কটি কী দিয়েছে দেখে নিই আমরা। তো দেখো 5-এর দাগে বলছে দেখো যুক্তি দিয়ে প্রমাণ করো যে একই ভূমি ও একই সমান্তরাল সরল রেখাংশ যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটা তোমাদের পাঠ্য বইয়ের পেজ 182 এবং উপাদ্য 24 নম্বর পেজে তোমরা এটা 24 নম্বর উপাদ্য এবং 182 নম্বর পেজে তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে প্রত্যেকটি অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভিডিওগুলো কেমন লেগেছে আমাকে জানাবে। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।